আসসালামু আলাইকুম। টুকটুকে বসে ক্যান্ডি থেকে আবারও শুভেচ্ছা। ঘুরে দেখছি শ্রীলঙ্কার বিখ্যাত সব জায়গা আর শেয়ার করছি আপনাদের সাথে। এখন আমরা চা ফ্যাক্টরি থেকে বের হয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথে চলতে চলতে মাঝপথে আমরা একটা সুন্দর জায়গায় ছোট্ট ব্রেক নিলাম। ব্রেক শেষ করে এবারে আমাদের গন্তব্য ক্যান্ডির বিখ্যাত জেমস্টোন মিউজিয়াম। শ্রীলঙ্কাকে বলা হয় রত্নদ্বীপ। ইতিহাস বলে হাজার বছর আগে থেকেই শ্রীলঙ্কার রত্নপাথর বিশ্বজুড়ে বিখ্যাত ছিল। এমনকি ভারতের প্রাচীন রাজা মহারাজাদের অলংকার আর ব্রিটিশ রাজপরিবারের মুকুটেও ব্যবহার হয়েছে এখানকার নীলকান্ত মণি ও রুবি। মিউজিয়ামে ঢুকেই আমাদের ওয়েলকাম করে নিয়ে যাওয়া হচ্ছে একটি প্রেজেন্টেশন রুমের দিকে। প্রেজেন্টেশন রুমে যেতে যেতেই দেখলাম সাজিয়ে রাখা আছে বিভিন্ন ধরনের পাথর আর বেশ কিছু সার্টিফিকেট এবং বিভিন্ন পুরস্কার সাজিয়ে রাখা আছে। পাশেই রাখা আছে সুন্দর একটি বুদ্ধ মূর্তি। এরপর বড় পর্দায় বেশ কিছুক্ষণ দেখলাম কিভাবে পাহাড় ও নদীর গর্ভ থেকে এইসব মূল্যবান পাথর উত্তোলন করা হয়। Traveler through the centuries, a place richly endowed with natural resources and breathtaking beauty. Sri Lanka has been referred to as the pearl of the Indian Ocean and also the gem of the Indian Ocean. This is particularly appropriate given the fact that there are also many natural resources in Sri Lanka. কিভাবে শ্রমিকেরা সাধারণত নদীর তলদেশে গর্ত খুঁড়ে বা পাহাড় কেটে এসব রত্ন সংগ্রহ করেন তা সেই আদলে এখানে দেখানো আছে। ঘুরে দেখছি আর মুগ্ধ হচ্ছি, মনে হচ্ছে একদম সেই যুগের ভেতরে প্রবেশ করছি। ভদ্রলোকটি আমাদের সবকিছু সুন্দরভাবে বিবরণ দিচ্ছেন তাদের ইতিহাস সম্পর্কে। এ এক অসামান্য অভিজ্ঞতা। এরপর ভদ্রলোকটি আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন প্রত্যেকটি পাথরের সাথে। একে একে ঘুরিয়ে দেখাচ্ছেন তাদের সংগৃহীত সব ধরনের পাথর। And this one we call star sapphire. You can see the 6 line like a star. Yeah, I do. Yes. Like a star. Yes. Without light, sir, you can't see. Only light reflection. It's excellent. Yes, we have like this more colors. So, Here we have garnets. Garnets we have 3 colors: red, pink, and wood. These are the quartz. okay. Quartz we have amethyst, yellow citrine, lemon quartz, and white quartz. This is the amethyst crystal. Crystal, yes. এখন আমরা যাচ্ছি ওপরের ফ্লোরে, যেখানে পাথর সংগ্রহ থেকে শুরু করে কাটিং ও পালিশ পর্যন্ত পুরো প্রক্রিয়া হাতে কলমে সাজানো আছে। এ যেন এক ছোট্ট কর্মশালা, যেখানে চোখের সামনে রত্নপাথর ধীরে ধীরে চকচকে হয়ে জুয়েলারিতে রূপ নিচ্ছেন। এখানে বসে পাথর কেটে জুয়েলারি বানাচ্ছেন, অনেকটা আমাদের দেশের স্বর্ণকারের মতো। এটি একটি পাথর কাটার প্লেট, যেটি দিয়ে বিভিন্ন সাইজের পাথর কেটে নির্দিষ্ট ডিজাইনের জুয়েলারির জন্য উপযোগী করা হয়। পাশেই রাখা আছে বেশ কিছু জুয়েলারি ডিজাইনের ছবি, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারবেন। পাশের রুমে তাদের বেশ বড় জুয়েলারি গ্যালারি। এখানে সাজিয়ে রাখা আছে বিভিন্ন ধরনের রত্ন পাথরের তৈরি আংটি,
নেকলেস, ব্যাসলেট এবং সব ধরনের অলংকার। দর্শনার্থীরা চাইলে এগুলো কিনতেও পারেন। আমরা কিছুক্ষণ সব ধরনের জুয়েলারি ঘুরে ঘুরে দেখলাম। পুরো ভ্রমণটা যেন শ্রীলঙ্কার প্রকৃত ধনভাণ্ডারের সাথে পরিচয় করিয়ে দিল। একদিকে চায়ের সুবাস, অন্যদিকে রত্নপাথরের ঝলকানি। চমৎকার! মিউজিয়াম থেকে বের হয়ে আবারও আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আজগিরি পাগোডা দেখতে। এখানে এসে দেখলাম বিশাল একটি পাগোডা। টেম্পলের প্রধান ফটকে পৌঁছে চোখে পড়ল সাদা রঙের বিশাল স্তূপা। আমাদের টুকটুক ড্রাইভার ট্যুর গাইড হিসেবে আমাদের সবকিছু দেখিয়ে দিচ্ছেন, সাথে এখানকার ঐতিহাসিক সম্পর্কেও শেয়ার করছেন। আমাদের মতো অনেক বিদেশি পর্যটক এখানে আসেন ঘুরতে। ভিতরে ঢুকে দেখলাম মন্দিরের দেয়ালে রঙিন স্প্যাকো পেইন্টিং, যেগুলো বুদ্ধের জীবনের গল্প আর শ্রীলঙ্কার ইতিহাসের টুকরো তুলে ধরেছে। এই পেইন্টিংগুলো 2010 সালে পুনর্নির্মাণের সময় নতুন করে আঁকা হয়েছে, তাই রঙগুলো এখনো উজ্জ্বল, গল্প যেন জীবন্ত। একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়, জন্ম, জ্ঞান লাভ, পরিনির্মাণ অপূর্বভাবে ফুটে উঠেছে। মন্দিরের বাইরে দাঁড়িয়ে ক্যান্ডের দিকে তাকালাম। পাহাড় থেকে শহরের দৃশ্যটা এক কথায় অপূর্ব। সবুজের মাঝে ছড়ানো বাড়িঘর, দূরে ক্যান্ডেলেকের ঝিলিক। শহরের আলাদা আলাদা জায়গা থেকে যতই শহরটি দেখছি, ততই যেন মুগ্ধ হচ্ছে। প্যাগোডার বাইরের অংশে দেখলাম বেশ কিছু মূর্তি সাজিয়ে রাখা আছে। এর পাশেই আরো একটি ঘরে দেখতে পাচ্ছি বেশ বড় একটি মূর্তি। এখানে বেশ কিছু লোক আছেন যারা মন্দিরটি দেখাশোনা ও পড়ালেখার জন্য। এটি মূলত ক্যান্ডির শিয়ামাপল্লী সম্প্রদায়ের প্রধান কেন্দ্র। এই প্যাগোডাটি প্রতিষ্ঠিত হয়েছিল খুব সম্ভবত খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রাজা ভালাগাম্বারের সময়ে, যিনি দক্ষিণ ভারতের আক্রমণের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে রাজা পরাক্রম বাহু ষষ্ঠের শাসন আমলে এই বিহারা রাজকীয় পৃষ্ঠপোষকতা পায়। এখানে শুধু ধর্মীয় কাজই নয়, শিক্ষার জন্য বেশ জনপ্রিয় ছিল, যেখানে ভিক্ষু বৌদ্ধরা দর্শন নিয়ে পড়ালেখা করতেন। এখান থেকে বেরিয়ে আমরা ঢুকলাম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে রাখা আছে তাদের অতীতের অনেক ইতিহাস। ভিতরে ঢুকে চোখে পড়ছে বেশ কিছু সাজানো বই, যেগুলো খুব সম্ভবত ধর্মীয় বই। পাশেই রাখা আছে তাদের ধর্মীয় ব্যক্তিবর্গের প্রতিদিনের ব্যবহৃত সব জিনিসপত্র, যেগুলো অনেক আগের সব পণ্ডিতগণ ব্যবহার করেছিলেন। কিছু পুরনো আমলের মূর্তিও রাখা আছে এখানে, যেগুলো এখানকার ইতিহাস সম্পর্কে বলে। সব শেষে বাইরে কিছুক্ষণ সময় পার করে আমরা আবারও রওনা দিচ্ছি সেই বিখ্যাত লেকের দিকে। শহরের হৃদয়ে অবস্থিত এই কৃত্রিম লেকটি টুথ টেম্পলের পাশেই অবস্থিত।
লেকের চারপাশে মোটামুটি 3 কিলোমিটারের মতো হাঁটার পথ আছে। এই লেকটি 1807 সালে শেষ ক্যান্ডিয়ান রাজা শ্রী বিক্রম রাজসিংহ তৈরি করিয়েছিলেন। এর আগে এখানে ধান ক্ষেত ছিল। লেকের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ আছে, যেটি রাজাদের বিশ্রামাগার ছিল। এখন লেকের চারপাশে হাঁটার পথ, বেঞ্চ আর গাছের সারি, শান্ত পরিবেশ উপভোগের জন্য পারফেক্ট জায়গা। লেকের ঠিক পাশেই টুথ টেম্পল। ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা ভেতরে যেতে পারি নাই, কারণ সেখানে ড্রেস কোডের রেস্ট্রিকশন আছে। আমি হিজাব পরিহিত থাকায় তারা আমাদের অ্যালাউ করে নাই। এভাবে শেষ হলো আমাদের ক্যান্ডি শহরের একদিনের টুকটুক ট্যুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ঘুরে দেখলাম কিছু অসাধারণ জায়গা। আর টুকটুকির ট্যুর করার সুবিধা হলো যে আপনি নিজের মতো করে সময় নিয়ে ঘুরতে পারবেন। আমাদের ড্রাইভার খুবই সহযোগী ছিলেন। সারাদিনের জন্য আমাদের টুকটুক রিজার্ভ ছিল 3600 রুপি। সারাদিনের ঘোরাঘুরি শেষে আমরা খুবই সন্তুষ্ট ছিলাম, তাই তাকে 4500 রুপি দিয়েছি। আপনারা ক্যান্ডিতে আসলে এই ড্রাইভারকে রিজার্ভ করতে পারবেন সারাদিনের জন্য। ডেসক্রিপশন বক্সে ড্রাইভারের নাম্বার দেওয়া থাকবে। ক্যান্ডি শহরের ভ্রমণের অভিজ্ঞতা কেমন লাগলো জানাবেন কমেন্টে। মালদ্বীপ পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।